হয়তো তুমি বাবা মায়ের শত আদরের মেয়ে, তুমি বড় হও সকলের ভালোবাসা নিয়ে। তোমার ওই দুটো চোখে হয়তো অনেক স্বপ্ন থাকে। তুমি লেখাপড়া শিখতে চাও, লেখাপড়া শিখে হয়তো একটা মনের মতো জীবন সঙ্গী বেছে নিয়ে তার সাথে সারাটা জীবন পার করে দিতে চাও। স্বপ্নগুলো 15 বছর কিশোরীরও ছিল এক বুক ভরা স্বপ্ন, কিন্তু সব স্বপ্ন এক বুলেটের আঘাতেই ধ্বংস করে দেয় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সেস, সংক্ষেপে বিএসএফ। পাখি শিকারী পাখি মারার সময়ও কোন সময় নাই, কিন্তু ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সেস বা বিএসএফ বাংলাদেশিদের হত্যা করতে যেন এক বিন্দুও সময় ক্ষেপণ করে না। বাংলাদেশিদের হত্যা করতে না আছে কোনো জবাবদিহিতা, না আছে কোনো আইন। আর যেখানে জবাবদিহিতা ও আইনের সুস্পষ্ট প্রয়োগ নেই, সেখানে ন্যায় বিচারেরও অস্তিত্ব নেই। আর ন্যায় বিচার না থাকায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ তাই লাগাম ছাড়া, হোক সে বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এর সদস্য। এই সব কিছু নিয়ে আজকে আমাদের ভিডিও সীমান্তে রক্তের নদী। কিছুতেই থামছে না সীমান্ত। এবার হত্যাকাণ্ডের শিকার খোদ বিজিবি সদস্য। I am not agree with your analysis from where you have picked up this type of ফেলানী খাতুন, বয়স 15, ঠিকানা নাগেশ্বরী উপজেলা, কুড়িগ্রাম, বাংলাদেশ। বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় কুড়িগ্রামের কিশোরী ফেলানী। ফেলানীর মৃতদেহ কাঁটাতারে 4.5 ঘন্টা ঝুলে থাকে। দীর্ঘ 4.5 ঘন্টা। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4096 কিলোমিটারের সীমান্ত রয়েছে। বাংলাদেশ থেকে চোরাচালান আর অবৈধ অভিবাসন রোধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুধুমাত্র বাংলাদেশিদের জন্য তার বিতর্কিত শুট অন সাইট নীতি প্রয়োগ করে। এই নীতির অধীনে বিএসএফ কোনো কারণ ছাড়াই সীমান্তে যে কোনো ব্যক্তিকে গুলি করে হত্যা করতে পারে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের সাবেক নির্বাহী পরিচালক ব্রায়ান অ্যাডামসের মতে, নিয়মিতভাবে দরিদ্র নিরস্ত্র গ্রামবাসীদের গুলি করে বিচার বহির্ভূত হত্যা করা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রপন্থী দেশের জন্য এমন আচরণ গণতন্ত্র ও ন্যায় বিচারের পরিপন্থী। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য মতে 2000 থেকে 2023 সালের মধ্যে আমাদেরই বন্ধু দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সেস বিএসএফ আমাদেরকে কমপক্ষে 1923 জন বাংলাদেশের মৃতদেহ উপহার দিয়েছে। আপনি কল্পনা করুন, আপনি এটাকে কখনো বন্ধুত্বপূর্ণ আচরণ বলে মনে করেন? এই ডকুমেন্টারিটি তৈরির সময়কার আমাদের বলে ফেলানী হত্যার আজ 13 বছরের বেশ কিছুটা বেশি, কিন্তু আজও পেলাম না সেই হত্যার বিচার। 15 বছর বয়সী কিশোরীকে স্নাইপার কায়দায় হত্যা করে 4 ঘন্টা কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সেস বিএসএফ। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তটা দূরের মহাদেশ আফ্রিকার কোনো দেশের সাথে নয়, বা ইসরায়েলের সীমান্ত নয়, বরং আমাদের প্রতিবেশী বা বন্ধু বা স্বামী স্ত্রী গণ্য করা খোদ ইন্ডিয়ার সাথে। আর এই সীমান্তেই সমাহিত হয়েছে গায়ে গতরে খেটে খাওয়া বাংলাদেশি নাগরিক নুরুল ইসলাম নূর মিয়ার বেঁচে থাকার স্বপ্ন। এই গল্পের মূল চরিত্র ফেলানী, তার বাবা নুর ইসলাম নূর মিয়া আর ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সেস বা বিএসএফ এর 181 ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ান অমিয় ঘোষ। ভাগ্যের সন্ধানে নূর মিয়া পাড়ি জমিয়েছিলেন আধুনা বিশ্বের উদীয়মান শক্তি ভারতের নয়াদিল্লিতে। সাথে ছিল মেয়ে ফেলানী ও ছেলে। আদম পাচারকারীদের খপ্পরে পড়ে নূর ইসলামকে কাজে নিতে হয় দিল্লির কোনো এক ইটভাটায়। ফেলানীর বিয়ে ঠিক হয়, সপরিবারে দেশে ফেরার সিদ্ধান্ত নেন নূর মিয়া। জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামে নূর ইসলাম পরিবার নিয়ে থাকতেন ভারতের আসাম রাজ্যের বেলপাড়া জেলার বাঙ্গাও এলাকায়। ফেলানীকে ওর খালাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছিল ফেলানীর বাবা। বিয়ের উদ্দেশ্যে এক নতুন স্বপ্ন নিয়ে বাবার সাথে ভারত থেকে দেশে আসছিল সে। দিনটা ছিল 2011 সালের 7 জানুয়ারি, শুক্রবার। ভোরের কুয়াশায় ঘাসগুলো থেকে তখন টপ টপ করে পানি পড়ছে। দিনমজুরের কাজ করে খেটে খাওয়া মানুষটার অর্থ স্বল্পতার কারণে তিনি নির্ধারণ করলেন এই ঘন কুয়াশায় হয়তো কেউ দেখবে না, নিমেষেই মই বেয়ে পার হয়ে যাবেন তিনি। যদিও মেয়েটার বুকে এক বুক ভয়, যদি কিছু হয়। হলো তাই। ঘন কুয়াশা কিছুটা কমেছে, আবছা আবছা দেখা যাচ্ছে পুরোটা এলাকা। ঘড়ির কাঁটায় তখন ভোর 6টা। ফুলবাড়ি উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের কাঁটাতারের মই বেয়ে পার হচ্ছিল তারা। আন্তর্জাতিক সীমানা ক্লিয়ারে মই বেয়ে বাংলাদেশে প্রথম প্রবেশ করে ফেলানীর বাবা। একইভাবে প্রবেশ করতে গিয়ে ফেলানীর কাপড় আটকে যায় কাঁটাতারে। ভয়ে চিৎকার করে ওঠে সে এবং সাথে সাথে গর্জে ওঠে ভারতীয় বন্দুক।
একটা গুলি যথেষ্ট ছিল এই কিশোরীর জন্য। ভাগ্যের নির্মম পরিহাস, মোয়ের উপরেই গুলিবিদ্ধ হয়ে কাঁটাতারে উল্টোভাবে ঝুলে পড়ে যায় ফেলানী। প্রায় আধা ঘন্টা ছটফট করে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেলানী। গুলি লেগে কাঁটাতারে ঝুলে থেকে পানি পানি বলে চিৎকার করলেও ফেলানীর মুখে এক ফোঁটাও পানি এগিয়ে দেওয়ার জন্য কাউকেই সামনে আসতে দেয়নি বিএসএফ নামক বাংলাদেশিদের হত্যাকারী এই বাহিনীটি। সকাল 6:45 থেকে দীর্ঘ 4 ঘন্টা নিতরদেহ কাঁটাতারের ওপরে ঝুলে থাকে। স্থানীয় জনগণকে কাছে ঘেঁষতে দিচ্ছিল না বিএসএফ এর স্নাইপার টিম। 4 ঘন্টা পর ঘটনাস্থলে হাজির হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর একটা ইউনিট। ঝুলে থাকা ওই লাশের ওপরও বসলো পতাকা বৈঠক। বৈঠক শেষে পাশে ঝুলিয়ে আনা হলো ফেলানীর মৃতদেহ। শুধু ফেলানীর লাশই নয়, সাথে নিখোঁজ হয় তার ভাই। একই দিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মোহনগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় আরও 3 বাংলাদেশি। ফেলানী বাপদাদার ভিটায় ফিরল ঠিকই, কিন্তু লাশ হয়ে। আন্তর্জাতিক সমালোচনার মুখে অভিযুক্ত হয় বিএসএফ জওয়ান অমিয় ঘোষ। 2013 সালের 13 আগস্ট কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। বিএসএফ এর কোর্টে সাক্ষী দেয় চোখের সামনে আদরের মেয়ের মৃত্যু দেখা ফেলানীর বাবা। কিন্তু সেখানে ওই আদালতে সব দোষ দেওয়া হয় আপনার, আমার আর বাংলাদেশিদের। দোষ দেওয়া হয় ফেলানীকে। ফেলানী নাকি ওই বিএসএফ জওয়ানকে আক্রমণ করেছিল আর আত্মরক্ষার্থে ওই জওয়ান গুলি ছোড়ে। যদিও এই কথা অস্বীকার করে বাংলাদেশ ও ইন্ডিয়ার মানবাধিকার কমিশনগুলো স্পষ্টই মন্তব্য করে কাঁটাতারে সালোয়ার আটকে যাওয়া অবস্থায় একজন কিশোরী বিএসএফকে আক্রমণ করেছিল, একথা বিশ্বাসযোগ্য নয়। এটি নিঃসন্দেহ হত্যা এবং রীতিমতো ঠান্ডা মাথায় হত্যা। তাই নিহতের পরিবারকে ভারতীয় মুদ্রায় 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল ভারতীয় মানবাধিকার কমিশন। ফেলানী হত্যা সহ সীমান্তের বিভিন্ন হত্যা ও নির্যাতনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনি সহযোগিতা দিয়ে আসছে ভারতের বেসরকারি সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম। এই সংগঠনের সম্পাদক কিরিটি রায়। ভারতীয় এই মানবাধিকার কর্মী কিরিটি রায় বাবুর কথায় সেই ক্ষতিপূরণটুকু আজ অবধি দেওয়া হয়নি, কারণ তা দিলেই যে কার্যত স্বীকার করে নিতে হতো ফেলানীকে হত্যা করা হয়েছিল। তাছাড়া ফেলানী সহ আলোচিত সীমান্ত হত্যার একটিরও বিচার হয়নি। এরপর অবশ্য কিরিটি বাবু নিজে ফেলানীর বাবা নূর খানকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করেন, যা আজ অবধি পড়ে রয়েছে ভারতের ওই শীর্ষ আদালতেই, শুনানি হচ্ছে না। এই পরিস্থিতিতে কিরিটি বাবুর আক্ষেপ, ভারত যদি আন্তর্জাতিক আদালতের অন্তর্ভুক্ত হতো তাহলে আমরা আমাদের বন্ধু দেশের হয়ে সেই আদালতে নিয়ে যেতে পারতাম। এখন একমাত্র বাংলাদেশই চাইলে আন্তর্জাতিক আদালতে যেতে পারে ন্যায় বিচার পেতে। তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে নিজ দেশের নাগরিক হত্যা নিয়ে বাংলাদেশ সরকারের যতটা জোরালোভাবে প্রতিবাদ জানানো উচিত ছিল ততটা জোরালো প্রতিবাদ জানানো হয়নি। আচ্ছা, ভারতীয় শক্তির বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ সরকার কখনো কি যাবে আন্তর্জাতিক আদালতে? দয়া করে কেউ আমাকে পাকিস্তানের সাথে গুলিয়ে ফেলবেন না। এটা একটা পাকিস্তানির উদ্বেগের বিষয় নয়। আশা করি আমার অডিয়েন্সরা যথেষ্ট পরিমাণে ম্যাচিউর। ভারতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে সমালোচনা করার মানে এই নয় যে আমি একজন পাকিস্তানি রাজাকার। আসলে বলতে কষ্ট হলেও আমরা জনগণরাই হলাম নির্লজ্জ। তাদের পেঁয়াজ ও নানা প্রসাধনী সহ যাবতীয় পণ্য কিনে এভাবে প্রতিনিয়ত তাদেরকে আবারও গুলি কেনার টাকা দেব, আর সেইগুলি বিদ্ধ হবে আমার বা আপনার ভাই বোনের বুকে। এক নিমেষেই শেষ হয়ে যাবে একটা তরতাজা প্রাণ। ভারতীয় চাল, ডাল, তেল, লবণ, সাবান ব্যবহার করে তাদের সিনেমা আর টিভি সিরিয়ালে সর্বক্ষণ ডুবে থেকে আর তাদের ভাষা সমকক্ষে চর্চা করে তাদের গান শুনেই ঘুমাতে যাব। দক্ষিণী সিনেমা না দেখে ঘুমাতেই যাব না। ওদের নাটক, ওয়েব সিরিজ, সিনেমা এদেশের বাঙালির প্রাণ। মাত্রাতিরিক্ত সাজগোজ, অতিরঞ্জিত অভিনয়, অতি নাটকীয়তা, রসালো কাহিনী আর অপ্রয়োজনীয় যৌনতা, সংক্ষেপে বলা যায় এটাই ভারতীয় সিরিয়াল। ভারতীয় হলেও বাংলাদেশের সাথে এই সিরিয়ালগুলোর এক বিনাশী সম্পর্ক আছে। বাংলাদেশের মেয়েরা, বিশেষত মধ্যবয়সী অনেক নারী সিরিয়াল আসক্ত। আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলে তাহলে বড় লোকের বউ হওয়ার শাস্তিও পেতে হবে আপনার। স্টার জলসা, জি বাংলা কিংবা হিন্দিতে স্টার প্লাস, স্টার ওয়ান, জিটিভিতে চলা সিরিয়ালগুলো নারীদের কাছে খুবই জনপ্রিয়। সন্ধ্যা হলে শহর থেকে গ্রাম সবখানেই একচেটিয়া আধিপত্য শুরু হয় এই সিরিয়ালগুলোর।
সংসারে অশান্তি, পরকীয়া বা একাধিক বিয়ে, এমনকি আত্মহত্যা, এমন অনেক কিছু কারণ হিসেবে অনেকেই ভারতীয় সিরিয়ালকে দায়ী করছেন। এক গবেষণা থেকে জানা যায়, দেশের মোট টিভি দর্শনার্থীর ৮০% নারী এবং নারীদের ৯০%-এরও বেশি টিভি অনুষ্ঠান বলতে কেবল ভারতীয় সিরিয়ালে সীমাবদ্ধ। এ সকল ভারতীয় সিরিয়াল যেমন পারিবারিক শান্তি কেড়ে নিয়েছে, খুঁটিনাটি কারণে ডিভোর্সের মতো সর্বনিম্ন বৈধতাকে বাড়িয়ে দিচ্ছে, তেমনি আমাদের দেশের বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, পূজা, ঈদ বা সাধারণ সংসার জীবন সবকিছুতেই পড়েছে ভারতীয় সিরিয়ালের প্রভাব। আর ক্রিকেটেই শুধু ভারত বিরোধী মনোভাব ব্যক্ত করে প্রমাণ করব আমি দেশপ্রেমিক, মানবহিতৈষী নাগরিক, কারণ আমি ভারতীয় ক্রিকেটের বিপক্ষে। এমন বাঙালি আমি হতে চাই না। ক্রিকেটে ভারতের বিপক্ষে যাওয়ার নামই যদি হয় দেশপ্রেম, তাহলে আপনার মতো ভারতাবাদ দেশপ্রেমিকের এদেশের কোনো প্রয়োজন নেই। ফাজলামো করেন, ওদের কসমেটিক ছাড়া আপনার চলেই না, ওদের চ্যানেল না দেখলে ঘুম হয় না, ওদের পণ্যই নাকি আপনার অস্তিত্ব। আর সেই আপনি ক্রিকেটে ভারতের বিপক্ষে যাবেন আর আমি আপনাকে ভারত বিরোধী হিসেবে স্বীকৃতি দেব, এমনটা কি আদৌ যুক্তিসঙ্গত? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমার চোখে সবচেয়ে বেশি দায়ী তুমুকো সাপের মতো গড়ে ওঠা কিছু বাংলাদেশি। কথা খারাপ লাগলে কিছু করার নাই, আগে নিজেকে পরিবর্তন করে স্বয়ংসম্পূর্ণ হব আমরা, তারপরে এসে ক্ষমতাসীনদের ও ভারতের বিপক্ষে কথা বলবো। সবশেষ খানানির আত্মার মাগফিরাত কামনা করি। আর ডকুমেন্টারিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা সাপোর্ট করুন, এই কামনা নিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।